কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সে ঐতিহাসিক লাইনটার কথা মনে পড়ে, রাজা তোর কাপড় কোথায়। এখন আন্তর্জাতিক স্তর মোহাম্মদ ইউনেসকে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করছে, মোহাম্মদ ইউনেস আপনার কাপড়টা কোথায়। ভারতের বিরুদ্ধে লাগতে এসে আসলে বর্তমান সময়ে ল্যাজে গোবরে অবস্থা হয়ে গেছে মোহাম্মদ ইউনেসের। কেন আমি বললাম কথা? দুপুরবেলা একটি ভিডিও করেছিলাম, সেখানে আমি বলে দিয়েছিলাম চীন কোনোভাবেই ভারতের সঙ্গে এই মুহূর্তে কোনো রকম সংঘাত চাইছে না। অর্থাৎ মোহাম্মদ ইউনেসের যে ষড়যন্ত্র তা কিন্তু চীনই কার্যত ভেঙে শেষ করে দিয়েছিল। আর এখন আমেরিকার এক প্রতিবেদক মোহাম্মদ ইউনেসের আসল চেহারাটা আন্তর্জাতিক স্তরের সামনে তুলে ধরলো, যেখানে আমেরিকানরাও এবার মোহাম্মদ ইউনেসের মৌলবাদী শাসন এবং বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে একের পর এক বোমা ফাটাতে শুরু করেছেন। আরো অবাক করার বিষয় হলো, নিউ ইয়র্ক টাইমসে যেখানে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই পাল্টা প্রতিবেদনকে রিটুইট করেছেন ব্রিটিশ সাংবাদিকরা। অর্থাৎ ব্রিটেন বলুন, ইউরোপীয় ইউনিয়ন বলুন, আমেরিকা বলুন, চীন বলুন, ভারত বলুন, মোহাম্মদ ইউনেসের পাশে আজকের দিনে দাঁড়িয়ে আন্তর্জাতিক কোনো শক্তি কিন্তু আর থাকলো না। কি বলা হয়েছে এখানে একটু আপনাদের আমি বলি। নিউ ইয়র্ক টাইমসে স্পষ্টভাবে লেখা হয়েছে, 17.5 কোটি জনসংখ্যার বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা থেকে ধর্মীয় রক্ষণশীলতার একটি প্রবাহ সৃষ্টি হয়েছে। চরমপন্থীরা প্রথমে নারীদের শরীরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের অবস্থান জানান দিতে শুরু করে। বাংলাদেশের শাসকের পতনের পর রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে। সেই সুযোগে এক শহরের ধর্মীয় মৌলবাদীরা ঘোষণা করেছে যে নারীরা আর ফুটবল খেলতে পারবে না। বাংলাদেশের একদম জেনুইন ইনসিডেন্ট, যা আমি একটু ভিডিওতে তুলে ধরেছিলাম, যেখানে নারী ফুটবলকে বয়কট করার ডাক দিয়েছিলেন বাংলাদেশের চরমপন্থী মৌলবাদীরা। আজকে আমেরিকা সরাসরি এ বিষয়ে মুখ খুলে বলছে, এ কেমন চরমপন্থা, এ কেমন শাসন, কিসের জন্য বাংলাদেশের এই অবনতি। কি বলা হয়েছে প্রতিবেদনে শেষ অবধি শুনলে আপনারা নিশ্চিতভাবে চমকে যাবেন এবং বুঝবেন মোহাম্মদ ইউনেসের এই ফাঁকা আওয়াজ আসলে একের পর এক জায়গায় চুপসে যেতে শুরু করেছে। কি বলা হয়েছে? বলা হয়েছে অন্য একটি শহরে তারা পুলিশের উপর চাপ সৃষ্টি করে এমন এক ব্যক্তিকে মুক্ত করতে বাধ্য হয়েছে যে প্রকাশ্য এক নারীকে হয়রানি করছিল। কারণ কি? শুধুমাত্র সে নারী নাকি চুল ঢাকেনি। পরবর্তীকালে সেই ব্যক্তিকে ফুলের মালা পরিয়ে সম্মানিত করা হয়েছে। এরপর আরো উগ্র দাবি সামনে আসে। ঢাকার এক সমাবেশে বিক্ষোভকারীরা সরাসরি সরকারকে হুঁশিয়ারি দিয়ে জানায়, যদি ইসলাম অবমাননাকারীদের মৃত্যুদণ্ড দেওয়া না হয় তবে তারা নিজেরাই শাস্তি কার্যকর করবে। এর কয়েকদিন পর নিষিদ্ধ একটি দল এক বিশাল মিছিল বের করে এবং তারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দাবি তোলে। বাংলাদেশে যখন তার গণতন্ত্র পুনর্গঠনের চেষ্টা করা হচ্ছে, তখন 17 কোটি মানুষের জন্য এই পার্টিকুলার দৃশ্য অত্যন্ত উদ্বেগজনক। দেখুন, আমি বঙ্গানুবাদ করে পড়ছি এবং আপনাদেরকে সাপোর্টিং ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করছি যেন আপনারাও আসল কথাগুলো পড়তে পারেন। ইসলামী নিষিদ্ধকারী দল হিসাবে হিজবুত তাহরিরের কথা বলা হয়েছে আমেরিকানদের পক্ষ থেকে। যে হিজবুত তাহরিরের মিছিল নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আন্তর্জাতিক স্তর চমকে গেছে যে দেশ বিদেশে যে নিষিদ্ধ সংগঠন তারা কিভাবে বাংলাদেশে আজকে মিছিল বের করলো। শুধু কি মিছিল বের করেছে? মনে আছে হিজবুত তাহরির ওপেনলি প্রেস কনফারেন্স করে দাবি করেছিল তাদের নিষিদ্ধতা তুলে নিতে হবে, কারণ তারাও শেখ হাসিনার বিপক্ষে রাস্তায় নেমেছেন এবং 5ই আগস্টে যে কর্মকাণ্ড বাংলাদেশ জুড়ে হয়েছে তাতে হিজবুত তাহরিরের সরাসরি মদত ছিল। তারা বিক্ষোভ কর্মসূচি করে দাবি করে এই স্বাধীনতা, সোকল্ড বাংলাদেশের নতুন স্বাধীনতার এই অবদানের জন্য হিজবুত তাহরিরও কিন্তু কিছুটা পুরস্কার প্রাপ্য, তারা ডিজার্ভ করে। সেই হিজবুত তাহরিরের প্রসঙ্গ আজকে আমেরিকানদের মুখে চলে এসছে। তারা বাংলাদেশের আসল চেহারা আন্তর্জাতিক স্তরে তুলে ধরেছে। মোহাম্মদ ইউনেস এরপর হয়তো বলবেন, হয়তো বলেও ফেলেছেন, মিসলিডিং খবর, আমেরিকানরা কিছুই জানে না, ভুল বোঝার চেষ্টা করছে। কিন্তু আসলে হিজবুত তাহরিরের ওই ভিডিও ফুটেজ, ওই ক্লিপিংস, এমনকি মেয়েদের ফুটবল খেলার বিপক্ষে চরমপন্থী মৌলবাদীদের ওই আচরণের ফুটেজ আজকে সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল। একাধিক ভারতীয় মিডিয়া প্রচার করেছে, আপনারা চাইলে সহজেই খুঁজে দেখতে পারেন। তবে এখানেই শেষ নয়, আর কি বলা হয়েছে? এখানে যে বলা হয়েছে বেশ কিছু ইসলামপন্থী দল এবং সংগঠনের প্রতিনিধিদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তারা দাবি করেছে কিছুকাল আগেও কিছু সংগঠন নিষিদ্ধ ছিল
এবং বাংলাদেশকে তারা আরো মৌলবাদী পথে নিয়ে যেতে চায়। এবং বাইরের যে বিশ্ব, এই বাইরের বিশ্বে খুব কমই নজরে এসেছে, মানে ওরা যেরকম ভাবে বাংলাদেশ করতে চাইছে বহির্বিশ্বে সেই বাংলাদেশ কিন্তু দেখা যায়নি। অর্থাৎ খিলাফত শাসন, আইনের শাসন এই বাংলাদেশে আর চলবে না। মোহাম্মদ ইউনূস জেনে শুনে এমন এক মৌলবাদী সরকারকে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন, যেই সরকারকে নিয়ে আজকে আন্তর্জাতিক অন্যতম প্রভাবশালী একটি দেশ, সেই দেশের সংবাদপত্র এই ধরনের নিউজ প্রকাশ করছে, সেই দেশের সরকার অবধি চিন্তিত। পরবর্তীকালে কি বলা হয়েছে? পরবর্তীকালে বলা হয়েছে রাজনৈতিক মহলের কর্মকর্তা যারা নতুন সংবিধান প্রণয়নের কাছে যুক্ত, তারাও স্বীকার করেছে নতুন সংবিধানে ধর্মনিরপেক্ষতা আর মূল নীতি হিসাবে থাকবে না, বরং বহুত্ববাদ গ্রহণ করা হবে, দেশকে আরো ধর্মীয়ভাবে সংজ্ঞায়িত করা হবে। অর্থাৎ এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ তৈরি হবে, সেই রকম দাবিও নাকি করা হয়েছে গোপন একটি সাক্ষাৎকারে। বাংলাদেশের এই মৌলবাদী পরিবর্তনটি বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য উদ্বেগজনক। তারপর আরো এরা অনেক কথা বলেছেন। সমালোচকরা 84 বছর বয়সী নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চরমপন্থীদের বিরুদ্ধে যথেষ্ট কড়া ব্যবস্থা নিচ্ছে না। তারা অভিযোগ করেছে ইউনূস গণতান্ত্রিক সংস্কারের জটিলতায় আটকে পড়েছেন এবং সংঘাত এড়াতে চাইছেন। চরমপন্থীদের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে তিনি সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। এবং এই কথাটাই কালকে আমি ভিডিওতে বলেছিলাম, কেন মোহাম্মদ ইউনূস হঠাৎ করে চীনে গিয়ে ভারতকে টার্গেট করার চেষ্টা করলেন। কারণ বাংলাদেশের যে সোশ্যাল রিফর্মেশনের স্বপ্ন এই মোহাম্মদ ইউনূস দেখিয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে তিনি ব্যর্থ হয়েছেন। তার পাশে কোনো উপদেষ্টা আজ অব্দি নেই। প্রকাশ্যে নাহিদ ইসলামের মতো উপদেষ্টারা সমালোচনা করেছিলেন মোহাম্মদ ইউনূসের, কেন তিনি বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না। পাশাপাশি সেনাপ্রধান একের পর এক মিটিং করেছেন শুধুমাত্র মোহাম্মদ ইউনূসকে তার পথ থেকে সরানোর জন্য। অর্থাৎ যে স্বপ্নের ফানুস তিনি বাংলাদেশের আকাশে ওড়াতে চেয়েছিলেন, সেই ফানুস তিনি ওড়াতেই পারেননি। আর এই ব্যর্থতা ঢাকার জন্যই তিনি ভারতকে উস্কানি দিতে শুরু করেছেন। এমনকি তিনি অপেক্ষা করছেন ভারত কিছু বলবেন আর তিনি বাংলাদেশে ফের একবার হিরো হয়ে যাবেন। কিন্তু বিশ্বাস করুন, আজকে আমেরিকার মতো একটা দেশ এবং তাদের দেশের সাংবাদিক এবং সংবাদপত্র যখন বাংলাদেশের মতো ছোট্ট পুচকে মৌলবাদী সন্ত্রাসবাদী একটা দেশকে নিয়ে এই ধরনের পাতার পর পাতা প্রতিবেদন লেখে, যে প্রতিবেদন গোটা বিশ্বের কয়েকশো কোটি মানুষ পড়ছে, তাতে বাংলাদেশের মান সম্মান, আন্তর্জাতিক স্তরে প্রভাব আর কিছু থাকে বলে তো মনে হয় না। এই বাংলাদেশ এখন পাকিস্তানকে বড় বেশি ভালোবাসে, পাকিস্তানের সঙ্গে তারা একাধিক ডিল করতে চাইছে। চায়নাতে গিয়ে তারা আবার বলেছে ফাইটার জেট তারা কিনবে। কিন্তু আসল বাংলাদেশের চেহারাটা কি? তাদের অর্থনৈতিক যে ভান্ডার, সেই ভান্ডারের অবস্থা কি? তাদের দেশে চায়নার সঙ্গে যে সম্পর্ক, তা 6 বিলিয়ন ঋণে পৌঁছে গেছে সম্পর্ক। ফলে সব মিলিয়ে যদি একাধিক জটিলতাগুলো আপনার আলাদা করে লাইন বাই লাইন লেখেন, তাহলে দেখবেন কোনো কিছুরই রেমেডি তিনি বার করতে পারেননি। উল্টে পদ বাঁচাতে এখন ভারতকে আক্রমণ করছেন। তিনি 7 সিস্টার্সের দিকে এগিয়ে যেতে চাইছেন এবং তিনি জানেন তিনি ভারতের আসলে মাথার একটা চুলও ছিঁড়তে পারবেন না, আর পারবেন না বলেই তিনি ফাঁকা আওয়াজটা দিয়ে যাচ্ছেন। আজকে চায়না পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই মোহাম্মদ ইউনূসকে সমর্থন করার কোনো জায়গা বর্তমান সময় হয়তো নেই। আর আমেরিকাও এই ধরনের প্রতিবেদন, একের পর এক রিপোর্ট, জাতিসংঘ, ইউনেস্কো সর্বক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের এই যে প্রভাব, এই সন্ত্রাসবাদের উত্থান, মৌলবাদের দাপট, সবকিছুর বিরোধিতা করতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যে কাপড়টা এখন গায়ে দিয়ে আছেন, সেই কাপড়টাও আন্তর্জাতিক স্তর টেনে হিচড়ে তাকে উলঙ্গ করে দিচ্ছেন সমাজের সামনে। আর মোহাম্মদ ইউনূস সে 6 মাসে কতগুলো প্রেস কনফারেন্স করেছে জানেন? এবং প্রেস কনফারেন্স করে একই কথা বলতে হয়েছে যে মিসলিডিং ইনফরমেশন, সংখ্যালঘুরা সুরক্ষিত, বাংলাদেশের হিজবুত তাহির বেরোয়নি, বাংলাদেশের পতাকার কেউ অসম্মান করেনি, বাংলাদেশের নারীদের শৃঙ্খলা আছে, নারীদের সুরক্ষা আছে, বাংলাদেশের আইনের শাসন চলছে, বাংলাদেশের বস্ত্র শিল্পীরা ভালো আছে, বাংলাদেশের ব্যাংক দেউলিয়া হয়নি। অর্থাৎ বারংবার প্রেস কনফারেন্স করে এই ধরনের বিবৃতি দিতে হচ্ছে, অথচ আসল সমস্যাগুলো তিনি সমাধানই করতে পারলেন না। এই তো সোনার বাংলাদেশ। প্রথমে হাসিনার জন্য লড়লেন ভারতের সঙ্গে, রেড পোল না কোথায় চলে গেছেন বললেন, পরবর্তীকালে ভারতকে চিঠি দিলেন, রাজি হলো না ভারত, ভারতকে চিঠি দিয়ে ফের একবার বৈঠকের চেষ্টা করলেন, ভারত পাল্টা আক্রমণ করলো,
কোনো জায়গায় দিল না মোহাম্মদ ইউনূসকে। তারপরে চীনে গিয়ে ভারতকে উস্কানোর চেষ্টা করলেন, ভারত মোহাম্মদ ইউনূসের এই কথাকে পাত্তাই দিচ্ছে না। এবার আমেরিকানরা মোহাম্মদ ইউনূসের এই অসভ্যতামিকে একটু বেশি পাত্তা দিতে শুরু করেছে। মনে রাখবেন, তুলসী গ্যাবার্ট এবং অজিত ডোভাল ভারতবর্ষে এসে এই মৌলবাদ নিয়ে কিন্তু মিটিং করেছেন। তুলসী গ্যাবার্ট স্বয়ং এই মৌলবাদের উত্থান নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছেন এবং মোহাম্মদ ইউনূসের এই সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে বড় সড় সংশয় প্রকাশ করেছেন। এরপরে তুলসী গ্যাবার্টের বিরোধিতা করা শুরু করেছিল বাংলাদেশের এই তরুণ ছাত্রনেতা উপদেষ্টারা। এরপরেও আমেরিকা আন্তর্জাতিক স্তরে যেভাবে বাংলাদেশের মান সম্মানকে সব শেষ করে দিচ্ছে, বিশ্বাস করুন ফরেন ইনভেস্টমেন্ট তো অনেক দূরের কথা, পরবর্তীকালে বাংলাদেশে যেতেই হয়তো সকলে ভয় পাবে। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।